প্রিয়তার বুঝে এলো না। রাতের ড্রেস আগের স্থানে রেখে ব্যাগ হতে ফিনফিনে পাতলা সাদা একটা শাড়ি আর একটা ব্লাউজ নিল, যার গলাটা অনেকটাই বড়, সাথে হাতগুলো ছোট। ফ্রেশ হয়ে সুন্দর করে শাড়িটা পরে নিল। শাড়িটা পরাতে বেশ আয়ত্তে এসেছে এখন। প্রায়শই পরতে হয়, অন্য কেউ কদিন পরিয়ে দিবে, তাই অনেকটাই কষ্ট করে শাড়ি পরাটা শিখে নিয়েছে। কিন্তু শাড়িটা বেশ পাতলা হওয়ার দরুনে শাড়ি পরার পরেও কেমন অস্বস্তি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কুচি ঠিক করে হাতে একজোড়া চুড়ি তুলে নিল। হাতের দিকে তাকিয়ে চুড়ি পরায় মনোযোগী হতেই একজোড়া দানবীয় হাত সেটার বাধা হলো। প্রিয়তার হাত থেকে চুড়িগুলো সাদনান নিজের হাতে নিল, আলতো হাতে বউকে চুড়িগুলো পরিয়ে দিল। প্রিয়তা চুপটি করে সাদনানের বুকের সঙ্গে লেপ্টে রইল। সাদনান চুরি পরা শেষে বউকে কোলে তুলে নিল। প্রিয়তা সাদনানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, আপনি রেগেছিলেন? একদম না, আমি জানতাম আমার জান আমার কথা রাখবে। সাদনান প্রিয়তাকে নিয়ে ব্যালকনিতে এলো, নিচে বসে বউকে কোলে বসালো। শক্ত খসখসে হাত প্রিয়তা শাড়ির ভাঁজ গলিয়ে পেটে রাখলো। প্রিয়তা শান্ত, কিন্তু ভেতরে ভেতরে ঝড় বইছে, যার সূত্রপাত এই সুদর্শন পুরুষের ছোঁয়ায় সৃষ্টি হচ্ছে। সাদনান এক দৃষ্টিতে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে আছে। আবছা আলোয় শরীরের ফিনফিনে শাড়ি, ব্লাউজের গলা বেশ বড়, যার ফলস্বরূপ আবেদনময়ী লাগছে। একবার গভীর হতে গভীর স্পর্শ দেওয়ার ইচ্ছে জাগে মনে। প্রিয়তার শরীর মৃদু কম্পন অনুভব করে, যা সাদনানকে বউর দিকে আরো আকৃষ্ট করে। কোমরে রাখা একটা হাত আস্তে আস্তে পেট হতে ঘাড়ে চলে আসে। প্রিয়তা সাদনানের ঘাড়ে নিজের হাত রেখে খামচে ধরে। সাদনান বউয়ের অধর কোণে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিয়ে বলে উঠল, আই ওয়ান্ট আ কিস। সম্মতির অপেক্ষা করে না সাদনান, প্রিয়তার অধর আঁকড়ে ধরে কোলে তুলে ফের রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। বিশেষ মুহূর্তে প্রিয়তা অনাকাঙ্ক্ষিত এক আবদার জুড়ে বসল। আমিও মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাই। হঠাৎ এরূপ আবদার এমন মুহূর্তে সাদনান থতমত খেল। কানে যেন কথাটা ঝংকার তুলল। সবে তো 18 বছর চড়ে, তার ওপর শরীরের যা অবস্থা, কি করে সব সামলে উঠবে তার বউ? যদি কিছু হয়ে যায়। অধরে স্পর্শ করে প্রিয়তার ললাটে, জড়িয়ে ধরে বউকে, শান্ত কণ্ঠে ফিসফিস করে বলল, সেটা আল্লাহ চাইলে অবশ্যই, কিন্তু আই এম সো সরি জান, আমি তোমায় নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। প্রিয়তা হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাদনান সেটার সুযোগ দিল না। বউয়ের অধর আঁকড়ে ধরে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে হারিয়ে গেল ভালোবাসার অতসাগরে। 2 মিনিট টাইম, ফার্স্ট ব্যালকনিতে আসো। এমন একটা মেসেজ হৃদির ফোনের স্ক্রিনে জল করছে। হৃদির ঘুম, চোখ খুলতে পারছিল না, কিন্তু মেসেজ দেখার পর ঘুম উড়ে গেল। বিছানা ছেড়ে নেমে এগিয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়াতেই রাস্তায় বড় একটা গাড়ি দেখা মিলল। গাড়ির ভেতর থেকে একজোড়া চোখ হৃদিকে দেখছে, কিন্তু হৃদি কিচ্ছু দেখতে পেল না। ফোন হাতে টাইপিং করলো, কোথায় আপনি? দেখি না কেন আমি? তুমি দেখতে হবে না, আমি তোমায় দেখছি। রিধির মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে ওপাশ হতে রিপ্লাই এলো। এর পরপরই আরো একটা মেসেজ এলো। বাই দ্য ওয়ে, ওনা কোথায় তোমার? ভাগ্য ভালো কেউ নেই এখন। নেক্সট এমন না হয় জানো। যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। গাড়িটা স্টার্ট হওয়ার সাথে সাথে আবার ঘুমিয়ে পড়ার একটা বার্তা দিল। দিদি মুচকি হেসে রুমে চলে এলো। অনুভূতিরা এখন মুক্ত। যখন তখন ডানা ঝাপটায় বাঁধা ছিল যে এত বছর, এখন তারা মুক্ত পেয়ে আরো প্রখর হচ্ছে। কিছু দেখলেন? তিনি কবিরকে উদ্দেশ্য করে বলে উঠল। কবির দৃষ্টি রাস্তায় থাকা গাড়ির দিক হতে ফিরিয়ে তিন্নির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল, এটা সুন্দর ছিল। দেখলেন ওয়াজিদ ভাই কত ভালোবাসে রিধি আপুকে? রাত 12:30 বাজে, আপুকে দেখতে কত পথ জার্নি করে চলে এসেছে, আর আপনি আমায় সামান্য ব্যালকনিতে নিয়ে আসেন না। কথাগুলো তিন্নি অভিমানী স্বরে বলল। কবির বউয়ের অভিমানের কারণ জানে, তবে বউকে এক হাতে আগলে নিয়ে জানালো, আজও আনতাম না, শুধু গার্ড আজ গার্ডেনে, সেই জন্য আসতে পেরেছ। আর এতে করে আমি যদি খারাপ হই, আমার ভালোবাসা কম হয়, তবে তাই হোক। তিন্নি কবিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এই পুরুষ এমন কেন তিন্নির বুঝে আসে না। নাকি সব পুরুষই এমন, নিজের ভালোবাসার মানুষ নিয়ে একটু বেশি সেন্সিটিভ? সকাল থেকে সাদনান প্রিয়তার দেখা পায়নি। রাগে ভেতর ভেতর ফুঁসছে। একবার নিচে তো একবার উপরে নিজের রুমে আসে। প্রিয়তা রান্নাঘর থেকে সবটাই অবলোকন করে। মানুষটা বাড়িতে খুব বেশি একটা থাকে না,
সকালে বাড়ি থেকে বের হলে রাত 11টার আগে বাড়ি ফেরে না। কখনো তো আবার রাত 11টা, 1:30টাও বাজে। একটু সময় তো মানুষটাকে দেওয়া উচিত, কিন্তু আজ সেটা সম্ভব হচ্ছে না। বাড়ি ভর্তি মেহমান গিজ গিজ করছে, আর এত কাজের ভিড়ে রুমে গিয়ে বসে থাকাটাও শোভনীয় দেখায় না। আমার একটা কফি। সাদনান লিভিং রুমের থেকে হাঁক ছেড়ে কফি চায়। রাহানের মা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। আসার আগে অবশ্যই একজন কাজের লোককে কফি বানাতে বলে আসছে। তুই রুমে যা, আমি কাউকে দিয়ে পাঠাচ্ছি। রাহানের মা জানালো। সাদনান ঘাট দুলিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার কিছু মনে পড়তেই বলে উঠল, ও হ্যাঁ, একটু পর কিছু লোক আসবে, নিচে ঘরে নাস্তা দেওয়ার ব্যবস্থা করো মনি। রাহানের মা বলল, সে কি কথা, আজকের দিনও তুই কাজ কর। আমার দায়িত্ব অনেক বেশি মনি, আমি হাত পা গুটিয়ে কি করে বসে থাকি? তাছাড়া বাড়িতে তো আছি, ঘন্টাখানেক সময় শুধু ওনাদের দেব, বিকালে না অনুষ্ঠান শুরু হবে। রাহানের মা আর কিচ্ছু বলে না এ ব্যাপারে। তাগেদা দিয়ে রান্নাঘরে ছুটল। সাদনান গট গট পায়ে স্থান ত্যাগ করে। সাদনানের মা রান্নাঘরে ছিল না। তিনি রান্নাঘরে আসা মাত্র কাজের লোককে কফি হাতে দেখে সেকেন্ডের মতো সময় লাগলো। কফি যে নিজের ছেলের জন্য যাচ্ছে, তিনি চট করে কিছু ভাবল। প্রিয়তাকে ডেকে বলল, কফিটা তুই দিয়ে আয়, আর তুমি আমার সাথে এসো। প্রিয়তার হাতে কফির ছোট্ট ট্রেটা দিয়ে সালেহা বেগম কাজের লোক দিয়ে আম্বিয়া মির্জার রুমের দিকে চলে গেল। প্রিয়তা মুখ গম্ভীর করে রাখলেও ভেতরে ভেতরে ভীষণ খুশি হলো। একটু সুযোগ পাওয়া গেল। তবে প্রিয়তা দাঁড়িয়ে আছে দেখে আয়না ভ্রু কুঁচকে নিল। এগিয়ে এসে বলে উঠল। প্রিয়তা বোনের কথায় সম্মতি দিয়ে উপরে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সাদনান সোফায় বসে আছে, মুখ সব সময়ের মতো গম্ভীর। প্রিয়তার শ্বাস যেন বেরিয়ে আসার জোগাড়। মানুষটা এমন কেন? সব সময় কেন এমন ভাবে থাকতে হবে? এই লোকটা কি বোঝে না ছোট্ট প্রিয়তা এই মন্ত্রী সাদনান শাহরিয়ারের এমন রূপ, গম্ভীর মুখ দেখলে ভেতরে ভেতরে ভয় পায়? আপনার কফি। সাদনান বোর্ড দিকে এক পলক তাকিয়ে কফিটা হাতে নিল। পায়ের ওপর থেকে পা সরিয়ে সোজা হয়ে বসে কফিটা সেন্টার টেবিলের উপর রাখে। প্রিয়তা তখনও চুপ করে দাঁড়িয়ে। সাদনান বোর্ড দিকে না তাকিয়ে হাত টেনে নিজের করে বসালো। প্রিয়তা কেঁপে উঠল, তবে ভ্রু কুচকে সাদনানের গলা জড়িয়ে ধরে এক হাতে সাদনানের কাঁধ থেকে গেঞ্জি সরিয়ে নিল। কাঙ্ক্ষিত জিনিসের দেখা না পেয়ে প্রশ্ন করল, ডাক্তার নেই কেন? আছে তো নিচে। ব্যথা করে? সাদনান গম্ভীর হয়ে গেল। প্রিয়তা হঠাৎ মনে হলো কি ধরনের প্রশ্ন করলো এটা? এই লোকের আবার ব্যথা? সেটা তো গুলি লাগার পরেই মনে হয় পায়নি। যা শক্ত মানুষ! রুমে কেন আসনি? কত কাজ, বিয়ে বাড়ি। কাজ করার জন্য কাজের লোক রয়েছে। সাদনানের জবাবে প্রিয়তা চুপ হয়ে গেল। আগে থেকে বাড়িতে 3 জন কাজের লোক ছিল। সাদনান এখন আরো 2 জন বাড়িয়েছে, কিন্তু তাও আম্বিয়া মির্জা কাজের লোকের কাজ পছন্দ করে না। তাই তো রান্না আর কোনো অনুষ্ঠানের কাজ বেশিরভাগই বাড়ির মেয়ে বউদের করতে হয়। প্রিয়তা আগেও যখন এ বাড়িতে আসতো তখন বোনকে একটু অবসরে পেত না। এই জন্যেই প্রিয়তা বিশেষ করে এই পরিবারের মানুষগুলোকে বেশি ভালো লাগতো না। কিন্তু ভাগ্য, প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান কফি মগ হাতে আগে বউয়ের দিকে এগিয়ে দিল। প্রিয়তা একবার চুমুক দিয়ে সেটা ফের সাদনানের হাতে দিয়ে উঠে যাওয়ার জন্য উদ্যত হতেই সাদনান প্রিয়তাকে টেনে ধরে। কফি রেখে শক্ত হাতে বউকে নিজের সাথে চেপে ধরে বলল, ছাড়তে ইচ্ছে করে না। নিচে যেতে হবে। আপনার না আবার কি কাজ আছে? প্রিয়তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রুমের বাইর থেকে একজন কাজের লোক জানালো নিচে সাদনানের সাথে দেখা করতে লোকজন চলে এসেছে। সাদনান গম্ভীর কণ্ঠে জানালো, আপনি যান, আসছি আমি। তবে বউ সে ছাড়ে না। কাবাডে একটা ব্যাগ রাখা আছে, সন্ধ্যায় ওগুলো পড়ে নেবে। বলতে বলতে নিজের অধর বউয়ের অধরে আলতো করে ছুঁয়ে দিয়ে ছেড়ে দিল। প্রিয়তার মাথা নেড়ে বলল, আচ্ছা। সাদনান আর কিচ্ছু বলে না। কফি হাতে রুম হতে বেরিয়ে যায়। পেছনে পেছনে প্রিয়তাও আসে। এই এই তুই এদিকে কোথায় যাচ্ছিস? ঠ্যাং ভেঙে দেবো আর এক পা ওইদিকে বাড়ালে। রাহান হঠাৎ কোথা থেকে এসে কথাগুলো বলে উঠল। সারা আকস্মিক এভাবে রাহানকে সামনে দেখে একটু ভয় পেল। 2 কদম পিছিয়ে গেল। ভ্রু কুচকে নিয়ে জানালো, তিনি আপু আছে ওখানে। তিন্নি চলে এসেছে, দেখিস না ওখানে কত ছেলে। রাহান ফুঁসে উঠে বলল। সারা ফ্যাল ফ্যাল করে রাহানের দিকে তাকিয়ে বাড়ির ভেতর চলে এলো। অদ্ভুত মানুষ, এভাবে বলার কি আছে? একটু সুন্দর করে বললে কি এমন হতো?
রাহান প্রেয়সীর এভাবে নিঃশব্দে স্থান ত্যাগ করে বুঝতে অসুবিধা হয় না প্রেয়সী অভিমান করেছে, কিন্তু অভিমান করলেও কিচ্ছু করার নেই। এত এত মানুষজন কার নজর আবার পড়ে বসে, পরে দেখা যাবে তার প্রেয়সীকে নিয়ে আবার টানাটানি শুরু হয়ে গেল। ওয়াসিফ দেওয়ান বেশ আয়োজন করে পুত্রবধূর জন্য হলুদের জিনিস সব পাঠিয়েছে। যদিও জাফর মির্জা নাতির হলুদ বিয়ের অনুষ্ঠান কোনোটাই কমতি রাখছে না, কিন্তু এসব কোনো ব্যাপার না। এসব কিছু স্বাভাবিক হলেও অস্বাভাবিক হচ্ছে হলুদের দিন জামাই নিজেও বউকে হলুদ দিতে এসছে। কিছু মানুষ আর চোখে তাকাচ্ছে, কেউ তো আবার ফিসফিস করছে, কিন্তু মির্জা বাড়ির কারোর এসবে মাথা ব্যথা নেই। যুগ পাল্টেছে, এটা তেমন কোনো আহামরি কোনো ব্যাপার না। ওয়াজিদ আসাতে আরো খুশি হলো সবাই। রিদির মা বাবা ভীষণ খুশি। মেয়ে জামাইকে মেয়ে প্রচুর ভালোবাসে, এটা নিঃসন্দেহে মানতে হবে। ওয়াজিদের জন্য রিধির পাশে বসার জায়গা করা হয়েছে। ওয়াজিদ বসে আছে, রিধিকে সবাই হলুদ দিচ্ছে। আপনি বুদ্ধি কি সব লজ্জার সাথে সাথে গিলে পানি দিয়ে খেয়ে ফেলেছেন? রিধির ফিসফিস কণ্ঠে এরূপ প্রশ্নে ওয়াজিদ থতমত কণ্ঠে জবাব দিল, একদম না। আপনি কেন আসতে গেলেন? রিধি ফের জিজ্ঞেস করে। ওয়াজিদ আগের ন্যায় থমথমে কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে না কোনো ভুল করেছি। কোথায় লেখা আছে হলুদ নিয়ে জামাই আসতে পারবে না? না সেটা নয়, কিন্তু মানুষজন। রিধি সম্পূর্ণ কথা না শুনে ওয়াজিদ বলল, তুমি ভালো করে জানো ঋতু, আমি কে কি বলল এসব ভাবি না। জীবন আমার তো মর্জিও আমার। লাল পাড়ের হলুদ শাড়ি, ছোট ছোট করে এক জোড়া স্বর্ণের দুল, গলায় একটা লকেট, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, লম্বা চুলের মোটা বেনুনি কাঁধের এক পাশে রেখে সেটা একটা বেলি ফুলের মালা পরিয়ে দিল সাদনান। বউয়ের প্রতিবিম্ব ড্রেসিং টেবিলের আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়তার সাথে একবার চোখাচোখি হয়েছে, প্রিয়তা লজ্জায় মাথা নুইয়ে রাখলো। এত লজ্জা পেতে নেই জান, তবে যে এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। সাদনান কথায় প্রিয়তার লজ্জা দ্বিগুণ হলো। লোকটা ইদানিং একটু বেশি বেহায়া কথাবার্তা বলে, শুনলে কান গরম হয়ে আসে, যেমনটা এখন হচ্ছে। প্রিয়তা সাদনানকে ঠেলে সরাবার চেষ্টা করে বলল, ছাড়ুন, অনুষ্ঠান কখন শুরু হয়েছে? সাদনান প্রিয়তার কথা শুনলো, কিন্তু চুল পরিমাণও হাতের বাঁধন ঢিলে করে না, বরং আগের তুলনায় শক্ত করে চেপে ধরে নিজের সাথে। ঘাড়ে নাক ঘষে অধরে স্পর্শ করে কাঁধে। প্রিয়তা কেঁপে ওঠে, শক্ত করে নিজের শাড়ি খামচে ধরতেই সাদনান বউকে নিজের দিকে ফিরিয়ে নিজের অধর বউয়ের অধরে চেপে ধরে, সময় গড়ায়। কিন্তু সাদনান বউকে ছাড়ার নাম নেই। প্রিয়তা প্রথমে রেসপন্স করলে মিনিট পেরোতেই শ্বাস আটকে আসে, ছোটাছুটি করে। সাদনান বউয়ের অবস্থা বেকতিক বুঝতে পেরে ছেড়ে দিয়ে বউকে নিজের বুকে আগলে নিয়ে জানালো, এখন এটুকুই থাক, বাকিটা রাতে হচ্ছে। কবির ফোন হাতে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করতেই তিন্নি উপরোক্ত প্রশ্নটা করে। কবির তিন্নির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, গভীরভাবে মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। শাড়িতে চমৎকার দেখতে রাখছে রমণীকে। সন্ধ্যায় পরেছে শাড়ি, সেই জন্য কিছুটা অবিন্যস্ত, এলোমেলো। লম্বা চুলগুলো খোপা বেঁধেছিল, কিন্তু এখন সেটা পুরো এলোমেলো, কিছু চুল খোপা হতে মুক্ত পেয়েছে, যার ফলস্বরূপ সৌন্দর্য কয়েক গুণ যেন বৃদ্ধি পেয়েছে। কবিরের ঘোর লেগে গেল। কবির ধীরে ধীরে এগিয়ে এসে তিন্নিকে আগলে নিল। তিন্নির এলোমেলো অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, কাল সকালে চলে আসবে। আজ নাকি মাত্র অফিস থেকে ফিরছে। তিন্নি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, কারণ রাত কটা বাজে দেখেছেন? ফ্রেশ হতে হবে। যাও, দ্রুত আসবে। কবির তিন্নিকে ছেড়ে দিয়ে আদেশের স্বরে বলল। তিনি দ্রুত পায়ে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে চলে গেল। মানুষটা ইদানিং বড্ড বেশি তিন্নিকে চোখে হারায়। কমন সেন্স নেই আপনার? রাত 3টা বাজে একটা মেয়ের রুমে চলে এলেন। সারা ফিসফিস করে বলে উঠল। রাহান দরজা বন্ধ করে এগিয়ে এলো, শক্ত হাতে খাপড়ে ধরে সারার বাহু। রাগে চোয়াল শক্ত হয়ে আসে, তবে কণ্ঠ শান্ত, গম্ভীর কণ্ঠে বলে, থাপড়ে তোর সেন্স আমি এনে দিব। প্রিয়া তো ফাজলামি করিস আমার সাথে, তোর ঢং আমি বের করে দিব, ওয়েট কর। সারার চোখের কোঠায় জল জমে, লাইটের আলোয় চিকচিক করে সেই জল। রাহানের বুকের ভেতর ধক করে ওঠে। এই মেয়ে এমন কেন? একটুকুতেই কেন এত অভিমান করে? সরি। রাহানের রাগ সারার মায়াবী মুখ পানে তাকিয়ে পানির ন্যায় শান্ত হয়ে যায়। তাই তো মোহনীয় কণ্ঠে সরি বলে, কিন্তু সারার অভিমান তীব্র হয় এতে।
প্রিয় মানুষটার আশকারায় চোখের কোঠায় জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ে। আপনি সব সময় এমন করেন, কথা নিয়ে আপনার সাথে। সারা নিজেকে সারানোর চেষ্টা করতে করতে অভিমানিক স্বরে বলে। রাহান জড়িয়ে ধরে সারাকে। দিন দিন মেয়েটা বড্ড বেশি অবুঝ হচ্ছে। খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। মায়া দিন দিন বেড়ে চলেছে, দূরে থাকা সম্ভব না। তুই কেন এত অবুঝ? ভার্সিটিতে পড়িস, একটু তো আমাকে বুঝতে পারিস। সব সময় আমাকে কিভাবে রাগানো যায় সেই ফোন দিয়ে আটিস। সারা কোনো জবাব দেয় না, চুপ করে রাহানের বুকে মিশে থাকে। ওয়াজিদকে বাইকে বসে থাকতে দেখে রিদি ভূত দেখার মতো করে চমকে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি বাইক চালাতে পারেন? কেন, কোনো সন্দেহ আছে? রিদি ভ্রু কুঁচকে নিল। এই লোক কোনোদিন কোনো প্রশ্নের ঠিকঠাক জবাব দিল না, সব সময় প্রশ্নের পিঠে প্রশ্ন করবে। অদ্ভুত লোক। ওয়াজিদ তাগাদা দিয়ে বলে। রিধি হাই তুলে মুখের সামনে হাত রাখে, ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে উঠল, আমার না প্রচুর ঘুম পাচ্ছে। ফার্স্ট উঠে আসো। এসব কি ঋতু? তুমি তো বলেছিলে ঘুরতে যাবে, তাহলে? আমি কি জানতাম আমার ঘুম পেয়ে যাবে? রিধি ওয়াজিদের গালে আলতো করে অধরে স্পর্শ করে সদর দরজা দিয়ে বাড়ির ভেতর চলে গেল। রিধির একটু খারাপ লাগে, কিন্তু রাত বাজে 3টা, তার উপর সন্ধ্যার পর থেকে কম দখল যায়নি। রিধি ভেতরে প্রবেশ করা মাত্র কাজের লোক দরজা বন্ধ করে দিল। ওয়াজিদ তপ্ত শ্বাস ফেলে গেটের কাছে গিয়ে সিকিউরিটির হাতে একটা 1000 টাকার নোট গুজে দিতেই সিকিউরিটি মুচকি হেসে হাত সরিয়ে দিয়ে বলে উঠল, লাগবে না স্যার। আপনি কি মনে করছেন আমরা আপনার কথায় ম্যাডামের সাথে আপনাকে এত রাতে দেখা করতে দিয়েছি? না স্যার, আমাদের স্যারের অনুমতি ছিল বলে আপনি দেখা করতে পেরেছেন। সাদনান। ওয়াজিদ ভ্রু কুচকে বলে উঠল। সিকিউরিটি হেসে ঘাড় নাড়ে। ওয়াজিদ তাও হাতের নোটটা গুজে দিল সিকিউরিটির হাতে, অতঃপর বাইক উঠে স্টার্ট করে চলে গেল। একটু খেয়ে নাও, বমি চলে আসবে। আয়ানের কথা শুনে মাইশা অসহায় চোখে আয়ানের দিকে তাকিয়ে কণ্ঠ অসহায় করে বলল, আমি আর খাবো না, প্লিজ আসেননি, এটা রেখে দিন। শোনা, এমন করলে হয়? খেতে হবে একটু, প্লিজ। মাইশা মুখ খুলে খাবারটা মুখে নিল, কোনো রকম দুবার নিয়ে আর নিল না। আয়ান অনেকবার জোর করেও দিতে পারে না, বাধ্য হয়ে খাবার রেখে হাত ধুয়ে এলো। মাইশা তখন বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আয়ান এগিয়ে এসে বউয়ের মুখে কাটা বাদাম পুড়ে দিল। মাইশা ওয়াক করে ফেলে দিতে গিয়েও পারে না। আয়ান নিজের অধর বউয়ের অধর চেপে ধরে রাখে। মাইশা আয়ানের পিঠে কিল ঘুষি দিয়েও কোনো কিছু করতে না পেরে মুখের খাবার গিলে নেয়। দেখলে, চেষ্টা করলে অবশ্যই খেতে পারবে। তুমি বমি করার ভয়ে খাবার খেতে চাও না। কথাটা শেষ করেই পরপর আবার বলে উঠল, শুধু শুধু আমার মেয়েকে না খাইয়ে রাখো। মোটেও আপনার মেয়ে হবে না, আমার ছেলে হবে। মাইশা নাক মুখ কুচকে বলে উঠল। আয়ান হেসে দিয়ে বলল, আল্লাহ যা দেয় তাই আলহামদুলিল্লাহ। যান, ওঠো, ফ্রেশ হয়ে খেতে হবে। সাদনান বউয়ের পাশে বসে ডেকে উঠে বলল। প্রিয়তা ঘুমো ঘুমো কণ্ঠে অনুরোধ স্বরে বলল, প্লিজ না, আমার ঘুম পাচ্ছে, আপনি খেয়ে শুয়ে পড়ুন। একদম না, ওঠো, খেতে হবে। প্রিয়তার কোনো কথা শুনল না সাদনান। কোলে তুলে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে রুমে নিয়ে এলো। প্রিয়তা পানির ছোঁয়া পেতেই ঘুম উবে গেল, তবে রেস্টটা এখনো কাটেনি। জিম মেরে বসে থাকে। সাদনান সেন্টার টেবিলের ওপর প্লেট দিয়ে ঢেকে রাখা খাবার প্লেটে দিতেই প্রিয়তা চুপচাপ খেয়ে নিল। সারাদিন অনেক দখল গিয়েছে, খাবার ঠিকঠাক মতো খেতে পারেনি। অনুষ্ঠান শেষ হয়েছে কতক্ষণ আগে। শরীর আর খাবার খাওয়ার জন্য সায় দিচ্ছিল না, তাই তো রুমে এসে শুয়ে পড়েছিল। সাদনান রুমে ছিল না, রুমে এসেই ডাকাডাকি শুরু করে দেয়। আর নিজে ফ্রেশ হয়ে এসে খাবার নিয়ে রুমে এসেও যখন প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে খাবার রেখে নিজে ফ্রেশ করিয়ে নিয়ে এলো। পেটে ক্ষুধা থাকায় বেশ অনেকটা খাবার খেলো প্রিয়তা। সাদনান নিজেও একই প্লেটে খেয়ে নিল। এটো প্লেট রেখে হাত ধুয়ে লাইট অফ করে বিছানায় বউয়ের পাশে শোয়া মাত্র প্রিয়তা সাদনানের লাল রঙের টি শার্টের বোতাম একটা একটা করে দুটো বোতাম খোলা মাত্রই সাদনান প্রিয়তাকে বুকের ওপর থেকে নিচে ফেলে দিল। ঘাড়ে মুখ গুজে গলায় কামড় বসালো। প্রিয়তা আর্তনাদ করতে সাদনান সরে গেল প্রিয়তার উপর থেকে। প্রিয়তা ফের টেনে ধরে সাদনানকে। সাদনান ভ্রু কুঁচকাল, কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, এতক্ষণ ঘুমিয়ে যাচ্ছিলে, এখন আবার আদর চাই। প্রিয়তা
প্রিয়তা জবাব দিল না। কাচুমাচু ভঙ্গিতে সাদনানের বুকে মুখ লুকালো। সাদনান শব্দ করে হেসে বউকে শক্ত করে আলিঙ্গন করে উঠল। প্রিয়তা ড্যাব ড্যাব করে সাদনানের দিকে তাকিয়ে আছে। সাদনান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রোজকার শুভ্র পাঞ্জাবি ছেড়ে আজ কালো একটা পাঞ্জাবি পরেছে। হাতে দামি একটা ঘড়ি চিকচিক করছে। চাপধারী ভর্তি গাল, টান টান ভ্রু জোড়া, ছোট ছোট চোখ, সরু নাক, অল্প সিগারেটে পোড়া অধর, মাথায় ঘন কালো চুল। উফ, এত কেন কিউট মানুষটা! প্রিয়তার বুকের ভেতর জ্বালা ধরে, মনে মনে হিংসে হয়। এখন এই সুদর্শন পুরুষ বিয়ের অনুষ্ঠানে গেলেই তো সব মেয়ে হা করে তাকিয়ে থাকবে। প্রিয়তা কি সহ্য করবে সেসব? মনক্ষুণ্ণ হয়, বুক ভারী হয়ে আসে, কষ্ট লাগে, চোখ চিকচিক করে, অধর কাঁপে। তবে নিজেকে সামলে নেয়। মন খারাপ করে তাকিয়ে থাকে নিজের ব্যক্তিগত পুরুষের সুন্দর অবয়বের দিকে। লম্বাটে বলিষ্ঠ পুরুষটা নিজেকে সম্পূর্ণ পরিপাটি করে, কিন্তু পাঞ্জাবির বোতাম খোলা, যার ফলস্বরূপ বুকের ঘন কালো কিছু লোম উকিঝুঁকি মারছে। প্রিয়তার কয়েক সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়, ফের নিজেকে সামলে নেয়। সাদনান চুল নিজের হাতের সাহায্যে ঠিক করে এগিয়ে আসে। বউয়ের ঠিক বরাবর দাঁড়িয়ে বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে, সফলও হয়। বউ তারই দিকে তাকিয়ে। মেয়েটার হুঁশ কি আছে? সাদনান বউকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে হাসলো, তবে মুখ গম্ভীর আর থতমত কণ্ঠে বলে উঠল, আমাকে দেখা শেষ? প্রিয়তা নড়ে চড়ে বসলো। অসভ্য লোক, এভাবে কেউ জিজ্ঞেস করে? সবাইকে নিজের মতো নির্লজ্জ ভাবে। আমি মোটেও আপনাকে দেখছিলাম না। প্রিয়তা আমতা আমতা করে জানায়। সাদনান ভ্রু কুচকায়, চোখ বন্ধ করে শ্বাস টানে। দুই হাত এগিয়ে প্রিয়তার বাহু খাবলে ধরে। প্রিয়তা চমকায়, দুই হাতে সাদনানের বুকে ঠেকিয়ে নিজেকে সামাল দেয়। ধীর গতিতে নিজের হাত এগিয়ে আস্তে ধীরে সাদনানের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। প্রিয়তা নিজেও রেডি হয়ে গিয়েছে অনেক আগে, তাই অনুমতি চেয়ে জিজ্ঞেস করলো, এবার যাই? সাদনান ছেড়ে দেয় বউকে। ড্রেসিং টেবিলের উপর রাখা বেরি ফুলের মালাটা হাতে তুলে নেয়। বউর পেছনে দাঁড়িয়ে সেটা চুলে খোপায় পরিয়ে শাড়ির আঁচল তুলে ঘোমটা টেনে দিয়ে দুই হাতে গালে রাখে। প্রিয়তা চোখ বন্ধ করে রাখে। সাদনান বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, যান, বাইরের দিকে একদম যাব না। ভাবির সাথে সাথে থাকবে, কিছু প্রয়োজন হলে মা ছোট মাকে জানাবে, শরীর খারাপ লাগলে রুমে চলে আসবে। সাদনানের কথায় প্রিয়তা চোখ ছোট ছোট করে বলে উঠল, আগে যাই, তাছাড়া আমি বাচ্চা না, আমার ভীষণ ক্ষুধা পাচ্ছে, যাই। যাও, আর হ্যাঁ, আমি ডাকার সাথে সাথে আমার সামনে দেখতে চাই। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়তা মাথা নেড়ে সায় জানিয়ে রুম হতে বেরিয়ে গেল। সাদনান তপ্ত শ্বাস ছাড়ে, অতঃপর পেছন পেছন নিজেও বেরিয়ে আসে। বিয়ে বাড়ি চারিদিকে মানুষ গিজগিজ করছে। বর উপস্থিত হয়েছে এসে আধা ঘন্টা হবে। আগে বিয়ে পড়ানো হবে, তারপর খাওয়া দাওয়া। সাদনান যেখানে বসে আছে সেখানে কিছু সাংবাদিক রয়েছে। মন্ত্রীর ফুফাতো বোনের বিয়ে কেন তার বাড়ি থেকে হচ্ছে, এমন অহরহ প্রশ্ন তার কৌতূহল মানুষদের মুখে মুখে। তবে এতে কারোর কোনো প্রতিক্রিয়া নেই। সাদনান আয়েশি ভঙ্গিতে বসে আছে, সাথে রয়েছে আরো কিছু সুনামধন্য ব্যক্তি। অদূরে দাঁড়িয়ে আছে কিছু মেয়ে, তাদের মধ্যে কিছু মেয়ে সব মধ্যবয়সী লোকের মধ্যে সুদর্শন পুরুষকে চোখ সাহায্যে আহার করছে। প্রিয়তা দোতলায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। সাদনান অবশ্য একবার উপরের দিকে তাকিয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করছে। এতে প্রিয়তা বরাবর কেঁপে উঠলেও এবার কোনো প্রতিক্রিয়া তার মাঝে দেখা যায়নি। বিয়ে পড়ানো শেষ। খাবার খাওয়ার পরে কনে বিয়ের পালা এলো। বিদায় মানে বিষাদ। রীতির বিদায় হতে হতে সন্ধ্যা গড়িয়ে যায়। আস্তে আস্তে কোলাহলপূর্ণ থেকে একদম পানির ন্যায় শান্ত হয়ে পড়ে পুরো মির্জা বাড়ি। শুধু সিকিউরিটি আর কাজের লোক বাদে আর কোনো বাড়ির সদস্যকে নজরে আসে না। আম্বিয়া মির্জা বেশ অনেকটাই কেটেছেন, যার ফলস্বরূপ উনি অসুস্থ হয়ে পড়েছেন। সবাই হয়তো ওনার কাছে বসে। মির্জা বাড়ি যতটা কোলাহলপূর্ণ ছিল তার ঠিক বিপরীতে দেওয়ান ভিলা। কোনো মানুষ নেই, শুধু লোকের লোক আর সিকিউরিটি ছাড়া, শুধু কাজের লোক আর সিকিউরিটি ছাড়া। রিদিকে একজন কাজের লোক ওয়াজিদের রুমে নিয়ে গেল। ওয়াজিদ রুমে বসেছিল। কয়েকজন প্রতিবেশী নিজে এতক্ষণ রিদিকে দেখতে এসেছিল। হয়তো ওয়াজিদ সাথে করে বউকে নিয়ে আসতো। মা নেই, বোন নেই, কোনো নিকটবর্তী আত্মীয় নেই, তাই কোনো ফর্মালিটি করার প্রয়োজনও পড়ে না। ওয়াজিদ সোফায় বসেছিল। রিদিকে রুমে প্রবেশ করতে দেখে পাশে থাকা একটা শপিং ব্যাগ হাতে এগিয়ে দিল। সেটা রিদির হাতে দিয়ে বলে উঠল, সাদনান,
যাও ফ্রেশ হয়ে এসো, অনেকটা ধকল গিয়েছে এই দুদিনে। রিধির চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলে মুখে রয়েছে মিষ্টি একটা হাসি, প্রাপ্তি, পূর্ণতার। ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের হালালভাবে পাওয়ার ওয়াজিদ মুগ্ধ। বরাবরই সে রিধিকে দেখে মুগ্ধ হয়, তবে তৃষ্ণা মেটে না। ক্লান্তির সমাপ্তি ঘটলেও বুকের ভেতর মরুভূমি ন্যায় খা খা করতে থাকে বুকের তৃষ্ণা। এই রমণীকে মরার আগ পর্যন্ত হয়তো দেখার তৃষ্ণা মিটবে না। যা দ্রুত অপেক্ষা করছি। ওয়াজিদ মৃদু কণ্ঠে জানালো। রিদি মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। বিছানায় রং বেরঙের ফুল দিয়ে সাজিয়েছে ওয়াজিদের কিছু বন্ধু। এর জন্য অবশ্য হারামি বন্ধু মহল মোটা অঙ্কের একটা টাকার অংশ নিয়েছে। ওয়াজিদ তাকিয়ে রইল। রিদির ফুলে অ্যালার্জি রয়েছে, যদিও রিদি ফুল অনেক পছন্দ করে, কিন্তু ওয়াজিদ চাইছে না আজ এমন একটা দিনে রিদির কোনো রকম সমস্যার মধ্যে পড়ে। ঝটফট ফুলের সাথে বিছানার চাদর সহ তুলে বিনে রেখে দিল। অতঃপর ছাদের সাথে বিছানায় লম্বা করে টানানো ফুলগুলো খুলে সব বিনে রাখে। রিধি ওয়াশরুম থেকে বের হয়ে এসে ওয়াজিদকে এসব করতে দেখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি সব ফুল কেন তুলে নিয়েছেন? আল্লাহ! তোমার অ্যালার্জি আছে? ওয়াজিদের শান্ত কণ্ঠ। রিদি শাড়ি আর দোপাট্টা হাতে নিয়ে এগিয়ে এলো। বিছানায় ফেলে মুখে হাত দিয়ে আগের ন্যায় কণ্ঠে বলল, আপনার অ্যালার্জির জন্য। ফুল ছাড়া বাসর হয় না নাকি ভালোবাসার কমতি হয়? ওয়াজিদের থমথমে কণ্ঠ শুনে রিদি নিজেও থতমত খেলো। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ওয়াজিদ বলল, এসো খাবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াজিদ গিয়ে সোফায় বসে পড়ে। রিদের খাবারের দিকে তাকিয়ে পরিবারের কথা মনে পড়ে গেল, বিশেষ করে নিজের ভাইয়ের কথা। মন খারাপ হয়, তবে পেটে ক্ষুধা থাকায় কিছু বলে না। সেই দুপুরে বড় মামি কয়েক লোকমা খাবার খাইয়ে দিয়েছিল, তখন রিধি খেতে পারেনি। তাই আর কথা না বাড়িয়ে ওয়াজিদের পাশে বসে ওয়াজিদ খাবার মেখে রিদিকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষে ঠিক তখনই ওয়াজিদের ফোন বেজে ওঠে। রাহান কল করেছে। ওয়াজিদ ভালো মন্দ জিজ্ঞেস করে রিদির কাছে দিয়ে দেয়। রিদি অনেক সময় নিয়ে সবার সাথে কথা বলে। ব্যালকনি হতে রুমে এলো। ওয়াজিদ তখন ল্যাপটপ নিয়ে বসে আছে। রিদি এগিয়ে গিয়ে পাশে বসলো। ওয়াজিদ মৃদু হেসে জিজ্ঞেস করলো, কথা শেষ? রিদি ঘাড় নাড়ে। ওয়াজিদ আবার বলল, লাইট অফ করে শুয়ে পড়ো, সারাদিন অনেক ধকল গিয়েছে। ঘুমিয়ে পড়বো? রিদি সাথে সাথে বলে উঠল। ওয়াজিদ ভ্রু কুচকে তাকায়। রিদি থতমত খায়। কথার ভাঁজে বেফাস কথা মুখ ফসকে চলে এসেছে। বুঝতে পেরে মনে মনে জিব্বা কাটে, তবে মুখে জোর করে হাসি টেনে আমতা আমতা করে বলল, না মানে সারাদিন অনেক দকল গিয়েছে, যাই ঘুমিয়ে পড়ি। বাট আফসোস শোনা, সেটা এখন হচ্ছে না। ওয়াজিদ ল্যাপটপ পাশের টেবিলের ওপর রেখে রিদিকে টেনে দুই হাত রিদির কোমরে পেঁচিয়ে বলে ওঠে। রিদি চমকায়, বিস্ফোরিত নয়নে তাকায় ওয়াজিদের মুখের দিকে। এক অদ্ভুত নেশা চোখে লেগে আছে। রিদি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। ওয়াজিদ বাঁ হাতে বেডের সাইডে থাকা সুইচ টিপে লাইট অফ করে রিদির গলায় মুখ গুজে দিল। রিদি কেঁপে উঠল। শক্ত করে ওয়াজিদের চুল খামচে ধরতেই ওয়াজিদ নেশাতুল কণ্ঠে বলে উঠল, এত ফাস্ট? ধীরে যান, আমি ফাস্ট হলে তুমি আমাকে সামলাতে পারবে তো? ছোট্ট একটা বার্তা। রিদির এতক্ষণ মন খারাপ ছিল। সকালে ঘুম থেকে উঠেই ওয়াজিদের একটা কল আসায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। দেশে আসার পর একটা হসপিটালে জয়েন করেছে ওয়াজিদ। যদিও সে একেবারেই চলে আসেনি, তবে যতদিন দেশে আছে ততদিনে সেটাই ডিউটি করবে। হসপিটালের মালিক ওয়াজিদের এক বন্ধুর বাবা, আর সেই ওয়াজিদকে সময় দেওয়ার জন্য আবদার করেছে। রিদি ওয়াজিদকে ফিরতি কিছু বার্তা পাঠিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। বাবা অসুস্থ, দুদিন থাকি। অনেকটা সাহস সঞ্চয় করে আবদারটা করেই ফেলল প্রিয়তা। ওপাশে নিশ্চুপ সাদনান। প্রিয়তা চাতক পাখির ন্যায় অপেক্ষারত। অনুমতি কি দিবে মন্ত্রী সাহেব? প্রিয়তার অপেক্ষার অবসান ঘটিয়ে সাদনান গুরু গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখন যাও, এ ব্যাপারে আমি পরে কথা বলছি। আহ, কি রাশভারী কণ্ঠস্বর! এই কথার পিঠে কি বলবে প্রিয়তা? কোনো শব্দ চয়ন যে তার মস্তিষ্ক তৈরি করতে পারছে না। তাই তো নিঃশব্দে ফোন কেটে দিল। সাদনান ফোনের ওপাশে কোনো সারা শব্দ না পেয়ে ফোন কানে হতে সরিয়ে সামনে আনলো।
লাইন কেটে দিয়েছে প্রিয়তা। তপ্ত শ্বাস ছাড়ে সাদনান। আজ 2 দিন হয় শফিক সওদাগর একটু অসুস্থ। মূলত বিয়ে বাড়ি থেকে যাওয়ার পর কিছুটা অসুস্থ বোধ করছিল। আয়না দেখতে গেলেও প্রিয়তাকে সাদনান যেতে দেয়নি, বলেছে সময় করে সে নিয়ে যাবে। কিন্তু এখনো আজ 2 দিন পেরিয়ে গেল, সাদনান নিয়ে যেতে পারেনি। এর মধ্যে শফিক সওদাগর নিজের আদরের ছোট মেয়েকে দেখার জন্য বারংবার বলে যাচ্ছে। প্রিয়তা নিজের বাবার জন্য মন খারাপ, আর আজ আম্বিয়া মির্জা নিজেও দেখতে যাবে, তাই সবাই একসাথে চলে যাবে। এমনটাই সালেহা বেগম সাদনানকে ফোন করে জানিয়েছে। সাদনান সেসব ভাবনা সাইডে রেখে সামনে মিটিংয়ে মনোযোগ দিল। সকাল 11টা নাগাদ সওদাগর বাড়ি এসে পৌঁছলো মির্জা বাড়ির প্রায় অর্ধেক মানুষ। সব মহিলা এসেছেন। দুপুরে খাওয়া দাওয়া আর সারা দিন থেকে বিকেলে নাস্তা করে সবাই আবার চলে গেল। সাথে করে আয়নাকে নিয়ে গেছে। প্রিয়তা বিকালটা বাবা মায়ের ঘরে বসে রইল। আয়ান বোনের জন্য সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। সাথে নিয়ে এলো বোনের পছন্দের হরেক রকমের বাহিরের খাবার। প্রিয়তা ভাইয়ের সঙ্গে আর বাবার গা ঘেঁষে বসে। আজ অনেক দিন ধরে নিজেকে মুক্ত পাখি মনে হলো। সারাদিন কোনো খবরদারি করেনি যে কেউ। বাবা শরীরের গন্ধ শুকে, মায়ের ভালোবাসা আর যত্ন সব সময় আলাদা। আয়ান বোনকে নিজের হাতে খাইয়ে দিল, সাথে মাইশাকেও। রাতে আড্ডা দিয়ে খাবার প্রিয়তা শফিক সওদাগরের রুমে বসে খেলো। রাত 9:30 নাগাদ প্রিয়তা রুমে এলো। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিল। সারাদিন মানুষের ভিড়ে থাকলে কষ্ট একাকিত্ব গুজে যায়, কিন্তু রাত হলেই তো আবার সেই একাকিত্ব। বুকের কষ্ট যে সব উগরে বেরিয়ে আসতে চায়, দম বন্ধ লাগে। বুকের ভেতর তীব্র থেকে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। প্রিয়তা কথাগুলো ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে মন্ত্রী সাদনান শাহরিয়ারের একটা সফেদা পাঞ্জাবি গায়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা একটা ছবি জলজল করছে। প্রিয়তার চোখ হতে অশ্রু গড়িয়ে ঠিক সাদনানের পিকচারটার ওপর পড়ল। প্রিয়তা কাঁপা কাঁপা ডান হাতটা তুলে সাদনানের ছবিটার ওপর হতে জলের ফোঁটাটা মুছতে মুছতে বিড় করে বলে উঠল, আপনি এতটা কেন পাষাণ প্রিয় পুরুষ? আপনার সাথে থাকা যে দিন দিন বন্দি পাখির ন্যায় হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটার সাথে থাকা মানে তো স্বাধীনতা, কিন্তু আপনি তো আমার সব স্বাধীনতা বেড়াজালে বন্দি করে দিয়েছেন। প্রিয়তার বকবক করার মাঝে একটা নোটিফিকেশন এলো। প্রিয়তা হোয়াটসঅ্যাপে গিয়ে নোটিফিকেশন ওপেন করতেই নজরে এলো, আমি গাড়িতে অপেক্ষা করছি, আয়নকে বলে দিচ্ছি চলে এসো। প্রিয়তা চোখ বন্ধ করে নিল। পরপরই দ্রুত হাতে কিছু একটা টাইপ করে সেন্ড করে দিয়ে নেট অফ করে বিছানায় শুয়ে পড়ল। মিনিট 5-এর মধ্যেই শরীরে ঠান্ডা হাতের শীতলের স্পর্শ পেয়ে প্রিয়তা চমকালো। চোখ বড় বড় করে শোয়া থেকে উঠে বসতেই প্রথমে দরজার দিকে নজর দিল। দরজা বন্ধ করেনি সে, কিন্তু দরজা এখন বন্ধ আছে। প্রিয়তা আবার সামনে তাকালো। ড্রিম লাইটের কমলা রঙের আবছা আলোয় শুভ্র পাঞ্জাবি পরিহিত বলিষ্ঠ পুরুষ সাদনান শাহরিয়ারকে দেখতে দানবের চেয়ে কম কিছু লাগছে না। প্রিয়তা আস্তে করে একবার ফাঁকা ঢোক গিলে পানি খেলো। পরপরই নিজের বাহুতে শক্ত হাতের খাবলা অনুভব করলো। সাদনান কিছুটা টেনে দাঁড় করালো বউকে। চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে শুধালো, একটু আগে কি বললে? আর যাবা না তুমি আমার সাথে? প্রিয়তা চোখ বন্ধ করে খিচে দাঁড়িয়ে রইল, কোনো জবাব দিল না। সাদনানের রাগ যেন এবার তর করে বেড়ে গেল। মেয়েটার সাহস ইদানিং বেড়েছে। কি বলল ও একটু আগে? সাদনান কথাটা ভেবেই আরও রাগ বাড়ে, দিক বেদিক শূন্য হয়ে পড়ে। ভুলে গেল ভালোবাসার মানুষটার কষ্টের কথা। এক হাতে প্রিয়তার মুখ চেপে ধরে। প্রিয়তা অবাক হয়। ব্যথার চোটে চোখের কোঠায় জল চিকচিক করে। কিছু বলার জন্য খুঁজে পেল না। বিয়ের 1 বছর হতে চলল, কখনো এমন ব্যবহার করেনি সাদনান। তাই ব্যথার চেয়ে বিস্ময়টা বেশি। প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান হিসিয়ে বলে উঠল, এই এই উত্তর কেন দিচ্ছিস না তুই? আরেকবার বল, কি যেন বলছিলি? প্রিয়তার 2 হাত সাদনানের হাতের উপর রেখে সরানোর বিফল চেষ্টা করতে করতে কাঁপা কাঁপা অধর জোড়া নেড়ে বলল, আমার লাগছে। সাদনানের কি হলো? হুশকি এলো। নিজের কলিজায় আঘাত করে কি সে ব্যথা পায়নি? হয়তো পেয়েছে, তাই তড়িৎ গতিতে বউয়ের চোয়া ছেড়ে দিল। শক্ত করে বুকে চেপে ধরতে প্রিয়তার গলা দিয়ে ঘুমানোর শব্দ হলো। চোখের জল সাদনানের পাঞ্জাবি ভেদ করে বুকে স্পর্শ করতেই সাদনান বউয়ের মাথার তালুতে চুলের ভাঁজে নিজের অধর বার কয়েক ছোঁয়ালো। মুখে কিছু বলল না। প্রিয়তা ছোটাছুটি করলো।
তবে বিশেষ কোনো লাভ হলো না। সাদনান শক্ত করে জড়িয়ে ধরে কিছু বলার জন্য মুখ খোলার আগেই প্রিয়তা কান্না করতে করতে বলতে লাগলো, আমার স্বাভাবিক জীবন চাই বলেছিলাম আমি। আপনি আপনি জানতেন আমি কেমন। সেদিন এত এত মানুষের মধ্যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম আমি। চারিদিকে মানুষ, ক্যামেরা, প্রশ্ন, অস্বস্তি হয় এসব আমার। আপনার সাথে কোথাও যাওয়া যায় না, আমি একা যেতে পারি না। সব সময় সাথে মানুষ নিয়ে চলাফেরা করতে হয়, অসহ্য লাগে আমার এসব। সাধারণ মানুষ আমি, সাধারণভাবে থাকতে কমফোর্টেবল ফিল করি। এত সবে আমার দম বন্ধ লাগে। আপনার এত কড়াকড়ি নিয়ম আমার একদম ভালো লাগে না। এদিকে যাবা না, ওদিকে ওটা করবা না, এভাবে থাকবে না, এটা খাবা না, ওটা খাবা না, এটা ধরবে না, ওটা পরবে না, বিরক্ত লাগে সব কিছু। সাদনান যেন স্তব্ধ। এত এত অভিযোগ বউয়ের। সত্যি কি সে ভালোবাসার নাম করে ভালোবাসার মানুষটার সব স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে নিজের অজান্তেই? কতটা বয়স তার উপর থেকেছে তো সব সময় বাবা আর ভাইয়ের ছায়াতলে। এসবের ছোঁয়া যে কোনোভাবে ছুঁয়ে যায়নি মেয়েটাকে। আই এম সো সরি জান। কি মধুর কণ্ঠ! কি করে রেগে থাকবো প্রিয়তা? মানুষটাকে না চাইতেও নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছে। রাত তখন 1:30। সাদনান তখনও বউকে বুকে আগলে বসে আছে। রাগ নাকি অভিমান কোনটা বউয়ের মনে সাদনান জানে না, তবে বউ এখন কিছুটা স্বাভাবিক হয়েছে বোঝা যাচ্ছে। সাদনান বউয়ের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, ঘুমাবে না জান? আপনি খাবার খাবেন না? প্রিয়তা মিনমিন করে জিজ্ঞেস করে। তখন হঠাৎ করে কি করে এত সাহস এসেছিল মনে প্রিয়তা জানে না। কতগুলো কথাই না মানুষটাকে আজ শোনালো। ইস, এখন লজ্জায় মানুষটার বুকে মুখ লুকিয়ে বসে আছে। ভাবা যায় সাদনান বউয়ের মুড যে স্বাভাবিক হয়েছে একদম শিওর হয়ে গেল। মুখ গম্ভীর, কণ্ঠ থমথমে এনে বলল, এখানে এসছি রাত 11টায়, এখন 1:30 বাজে। তোমার এত সময় পর আমার খাবারের কথা মনে পড়লো? বাই দ্য ওয়ে, আমি খাবার খেয়ে এসেছি। প্রিয়তা মনে মনে নিজেকে ইচ্ছে মতো গালাগাল করলো। সারাদিন মানুষটা নিশ্চয়ই এক জায়গায় বসেছিল না, এখানে সেখানে ঘোরাঘুরি করে এত রাতে এসেছে। আর ও এখন নিজের ওপর রাগ লাগলো, তবে মুখে বলল, আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন। সাদনান তাই করে গায়ের পাঞ্জাবি খুলে নেয়। উদম হওয়া মাত্র প্রিয়তার মনে পড়ল মন্ত্রীমশাই এখন পড়বেটা কি। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে বারান্দা থেকে গিয়ে আয়ানের একটা ট্রাউজার আর টি শার্ট নিল। ভাগ্য ভালো ছিল আজ আয়ান নিজে প্রায় অর্ধেক কাপড় ধুয়েছিল। আর প্রিয়তার ব্যালকনিতে বিকেলে রোদ পড়ে, তাই তো বোনের ব্যালকনিতে এনে কাপড় মেলে দিয়েছিল। প্রিয়তা মনে মনে ভাইকে হাজারটা ধন্যবাদ দিতে বলে না। রুমে এসে দেখলো সাদনান ফ্রেশ হয়ে চলে এসেছে। প্রিয়তার হাতের দিকে তাকিয়ে সাদনান কিছু বলার জন্য মুখ খোলার আগে প্রিয়তা বলে উঠল, এগুলো পরে নিন, হবে তো? সাদনান কিছু বলে না, শুধু টি শার্টটা নিয়ে পরে নিল। গাড়িতে অবশ্য এক সেট ড্রেস সব সময় থাকে। সে কি আর জানতো বউ এমন কঠোর ধমকে পড়ে না হয় ড্রেস নিয়ে আসতো। প্রিয়তা ট্রাউজার আবার নিয়ে ব্যালকনিতে রেখে আসে। সাদনান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিকঠাক করে। প্রিয়তা বিছানায় বসে পিট পিট করে সেদিকে তাকিয়ে থাকে। মানুষটা এই আবছা আলোয় কি এত সাজুগুজু করছে প্রিয়তার বুঝে আসে না। সাদনান বিছানায় প্রিয়তার পাশে বসতেই প্রিয়তা একটু নড়ে চড়ে বসলো। মূলত সাদনানের গা ঘেয়ে এসে বসলো। সাদনানের পেট মুচড়ে হাসি পায়, তবে হাসে না। বাঁ হাতে বইয়ের কোমর টেনে নিজের সাথে চেপে ধরে। আশকারা পেয়ে বিড়াল ছানার ন্যায় গুটিসুটি মেরে সাদনানের বুকে ঘাপটি মেরে গেল প্রিয়তা। সাদনান বউকে নিজের ওপর থেকে বিছানায় শুইয়ে দেয়। 2 হাত প্রিয়তার 2 দিকে রেখে প্রিয়তার পুরো মুখে একবার চোখ বুলিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, মুড কি ঠিক আছে? প্রিয়তা নিজের মাথাটা উঁচু করে সাদনানের অধর নিজের অধরে আলতো ছুঁয়ে দিয়ে জানালো, বেশি না, তবে আপনার ছোঁয়াটা সম্পূর্ণ করতে সক্ষম হবে। রেডি হয়ে নাও জান, আমাকে বেরোতে হবে। মাত্রই সকালের নাস্তা করে রুমে এসেছে প্রিয়তা। সাদনান একটু আগে রুমে এসেছে। আর প্রিয়তা রুমে আসা মাত্র সাদনান উপরোক্ত আদেশটা করলো। প্রিয়তা দৃষ্টি এলোমেলো ঘুরালো। তার আজ থাকতে ইচ্ছে করছে, কিন্তু কথাটা বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারছে না। সাদনান প্রিয়তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো।
বিছানা ছেড়ে উঠে এগিয়ে এসে দরজা বন্ধ করে প্রিয়তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা মৃদু কেঁপে ওঠে, গলা জড়িয়ে ধরল সাদনানের। সাদনান এক হাতের তর্জনী আঙুল উঁচিয়ে প্রিয়তার কপালে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, আই নো তোমার থাকতে ইচ্ছে করছে, বাট সরি জান, আমার বউ আমি শ্বশুরবাড়ি রেখে নিজের বাড়িতে থাকতে পারবো না। আপনি চলে আসবেন। প্রিয়তা হঠাৎ কথাটা বলে পরপর মাথা নিচু করে নিল। সাদনান যে কিছুতেই রাজি হবে না ভালোই জানা আছে। একজন মন্ত্রী হয়ে রোজ শ্বশুরবাড়ি পড়ে থাকাটা ভালো দেখায় না। সাদনানের থমথমে কণ্ঠস্বর শুনে প্রিয়তা নিজেও থতমত খেলো। মানুষটা বড্ড খুঁতখুত টাইপ। দুদিনের তো ব্যাপার, একটু ম্যানেজ করে নিলে কি এমন ক্ষতি হয়। সারা আর প্রিয়তা লিভিং রুমের পাশে যে বারান্দাটা রয়েছে সেখানে বসে আছে। এখন বিকেলে। প্রিয়তা আর সাদনান আজ 2 দিন হয় মির্জা বাড়ি থেকে ফিরে এসেছে। প্রিয়তা ঘুম থেকে উঠে এসছে। এতক্ষণ আয়না ইয়ানাও বসেছিল, কিন্তু ইনিয়া বাইরে যাওয়ার জন্য কান্না করছিল, তাই আয়না শাশুড়িকে ইনিয়াকে নিয়ে বাইরে যাওয়ার জন্য দিতে গিয়েছে। অতঃপর সে রাতের রান্নার কাজে লেগে পড়বে, যদিও সব কাজের লোক করে, তার উপর সাথে সুফিয়া বেগম থাকবে। প্রিয়তার ভাবনার মাঝেই সারা হঠাৎ হাই তুলে বলে উঠল, শরীরটা তেমন করছে, এখন সন্ধ্যা হয়ে আসছি, শোয়া যাবে না। চা করে নিয়ে আসি, ভালো লাগবে। প্রিয়তার কথায় সারা ভাবলো সত্যি 1 কাপ চা হলে হয়তো শরীরটা ভালো লাগবে, তাই আর বারণ করে না। প্রিয়তা চলে গেলে সারা আবার একটা হাই তুলে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো। অদূরে বাগানে ইনিয়াকে দেখা যাচ্ছে। দাদির সাথে গল্প করতে করতে সে দাদিকে এদিক ওদিক নিয়ে ছোটাছুটি করছে। হঠাৎ পেছনে কারোর আসার শব্দ পেয়ে সারা ভাবলো প্রিয়তা এসেছে, তাই পেছনে না তাকিয়ে বলল, দেখ কেউ কি সুন্দর লাগছে দুই দাদা নাতনিকে, মাশাল্লাহ, কারোর নজর না লাগে। জানিস, আমি ভাবছি বিয়েটা তাড়াতাড়ি করে নেব, তারপর বছর বছর একটা করে বাচ্চা নিয়ে শাশুড়ির কাছে দিয়ে রাখবো, আর আমি বসে বসে তাদের কাহিনী দেখব। আমিন। তোর মনের ইচ্ছা আল্লাহ তাআলা অতি শীঘ্রই পূর্ণ করুক। চমকালো সারা। বুকের ভেতর ধুম ধুম শব্দ করে হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে লাফচাপ শুরু করে দিল। মস্তিষ্ক জানান দিল এটা সেই অতি পরিচিত পুরুষের কণ্ঠস্বর। কানে যেন কথাগুলো ঝংকার তুলল। মাথা ঘুরিয়ে পেছনে ফিরল তড়িৎ গতিতে। কোমরে 2 হাত রেখে রাহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেলো। কি বলবে কোনো শব্দ গলা দিয়ে বের করতে পারল না। রাহান 2 কদম এগিয়ে এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সারাকে। পরপরই গম্ভীর কণ্ঠে জানালো, তোর 10 জন খানিকের বাচ্চার আবদার অতি দ্রুত পূর্ণ করে দেওয়ার ফার্স্ট মিশন আমি আজ থেকে পুরোদমে শুরু করে দিব। বি রেডি। সারা বিস্ময় চোখে বড় বড় হয়ে এলো। মনের কোণে প্রশ্ন উকিঝুঁকি দেয়, কি করবে এই মানব। সারা ভাবনায় ভাটা পড়ে প্রিয়তার কণ্ঠ শোনে, ভাইয়া আপনাকে চা দেব? আরে মন্ত্রীর বউ কি বলে, মন্ত্রী মশাই জানতে পারলে আমার 13টা বাজিয়ে দিবে। আমি অন্য কাউকে বলে কফি নিচ্ছি। রাহান মজার ছলে কথাগুলো বলতে বলতে বারান্দা থেকে চলে গেল। প্রিয়তা এগিয়ে গিয়ে সারার হাতে চায়ের কাপ দিল। সারা ধন্যবাদ দিয়ে চায়ের কাপে চুমুক বসায়। তিন্নি ঘুমো ঘুমো চোখে শোয়া থেকে উঠে দ্রুত পায়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। কলিং বেল বেজেছে 2 বার। কবির আসে এই সময়। তিন্নি তড়িঘড়ি করে দরজা খুলে অপরাধী কণ্ঠে বলে উঠল, সরি, এতগুলো সরি, ঘুমিয়েছিলাম। কবিরের দিকে তাকিয়ে কথা আর সম্পূর্ণ করতে পারে না তিন্নি। কবির হাতে 2টো শপিং ব্যাগ আর একটা পলিথিন ব্যাগ এগিয়ে দিল তিন্নির দিকে। তিনি বিস্ময় নিয়ে সেগুলো হাতে নিয়ে কবিরের কাঁধের থেকে কালো ল্যাপটপের ব্যাগটাও খুলে হাতে নিতে নিতে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসছি। না, কফি লাগবে না, তুমি রুমে এসো। কবির কথা শেষে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তিন্নি রান্নাঘরে গিয়ে পলিথিনে থাকা আইসক্রিমের বক্স ফ্রিজে রাখে। কবির রোজ আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। কালাম খান নিজেও আনে। তিন্নির নিকট এসব প্রথম। কখনো এমন আদর ভালোবাসা পায়নি সে। তবে এখন নিজেকে সুখী মনে হয়। তিন্নি কথাগুলো ভাবতে ভাবতে হাতে থাকা শপিং ব্যাগগুলো অল্প ফাঁক করে নেড়েচেড়ে দেখলো। একটা ব্যাগে একটা কালো শাড়ি রয়েছে, আরেকটা ব্যাগে একটা বেরি ফুলের মালা, আরো কিছু কসমেটিক্স। তিন্নি এসব দেখে মনে মনে খুশি হলো, আবার অল্প স্বল্প রাগ হলো। বিয়ের পর থেকে কবির এই 3 মাসের মধ্যে না হলেও 15টার বেশি শাড়ি হবে এনে দিয়েছে।
রুমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, রোজ কেন এসব আনতে হবে? আর আনবেন না। আমার ইচ্ছে। বাই দ্য ওয়ে, যাও এগুলো পরে রেডি হয়ে এসো। কোথায় যাব? এত কোশ্চেন কেন করো তুমি? যা বলেছি সেটা করো। তিন্নির মুখ ভোতা করে কিছু বিড়বিড় করে রুম হতে বেরিয়ে যেতে নিলেই কবির বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি? রুমে পড়ে নাও, আমি ফ্রেশ হয়ে নিই। কবির ওয়াশরুমে চলে গেলে তিন্নি আস্তে ধীরে তাই করে। একদম তিন্নির শাড়ি পরা শেষ, কবির ওয়াশরুম হতে বেরিয়ে এসে তিন্নির শাড়ির কুচি ঠিক করে দিল। অতঃপর আলমারি থেকে একটা কালো রঙের পাঞ্জাবি বের করে পরে নিল। ড্রেসিং টেবিলের সামনে তিন্নির পাশে দাঁড়িয়ে নিজেও রেডি হয়ে নিল। তবে রেডি হওয়া শেষ হলেও কবির সেখানে আয়নায় তিন্নির দিকে তাকিয়ে থাকে। তিন্নি বিষয়টা বুঝতে পেরে বিড়বিড় করে বলে উঠল, চুরি করে কেন দেখছেন? আমি কি পাশের বাসার ভাবি? চুরি করে কেন দেখব? আমার বউ আমি যেভাবে খুশি দেখব। দরকার পড়লে কোলে নিয়ে বসে বসে দেখব। বউ আমার চুরি করা দেখার প্রয়োজন পড়বে না। কবিরের অকপটের জবাবে তিন্নি থমথমে খেলো। রাতে সাদনান বাড়ি ফিরে দেখলো বউ তার আজ ঘুমিয়ে পড়েছে। একটু অবাক হলো। বউ তার তো এমন করে না খুব একটা। যতই রেগে থাকে, অভিমান করে, সে আশা অবধি ঘুমায় না। সাদনান এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিছানায় বসতেই নজর পড়ে বউয়ের চোখ ফুলে আছে। আর পাশেই ব্যথার ঔষধ দেখে হঠাৎ কিছু মনে পড়লো। ফোনের সাইড বাটন চেপে কিছু দেখে বিড়বিড় করে বলল, শেট, আমি ভুলে গেলাম কি করে। রুমে থাকা ফ্লাক্স থেকে হট ব্যাগে পানি নিল। বিছানায় এসে বউর পাশে বসে প্রিয়তাকে সোজা করে শুইয়ে দিল। প্রিয়তা নড়ে চড়ে অল্প চোখ খুলে সাদনানের দিকে নিবু নিবু চোখে তাকিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কখন এসেছেন? খাবার খেয়েছেন? আমাকে বলনি কেন? কখন থেকে হচ্ছে এমন? সাদনান প্রিয়তার প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজে প্রশ্ন করলো। ততক্ষণে প্রিয়তার জামা সরিয়ে তলপেটে হট ব্যাগ ধরেছে। প্রিয়তা গরম ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে নেয়। পরপরই চোখ খুলে বলল, অতটা গুরুতর নয় বিষয়টা, সবার হয়, স্বাভাবিক ব্যাপার। প্রতিবারই এতটা কেন বিচলিত হন আপনি? সাদনান কোনো জবাব দিল না। বোর পেটে হট ব্যাগ ধরে বসে থাকে অনেকটা সময় নিয়ে। প্রিয়তা এটা সেটা বলছে, সাদনান হু হ্যাঁ করে শুধু সঙ্গ দিচ্ছে। সারাদিনের ক্লান্তি তার বউয়ের মুখ দেখলে চলে যায়। আর যখন মেয়েটা সারাদিনের কথা ঝুলি নিয়ে বসে, তখন সারাদিনের টেনশন ভুলে যায়। সুখ সুখ লাগে, অদ্ভুত এক প্রশান্তি লাগে মনের মধ্যে। আর এই সব কিছুর কারণ যে সে যদি কষ্ট পায়, অসুস্থ থাকে, তাহলে সে কি স্থির থাকতে পারে? অনেকক্ষণ পর প্রিয়তা হট ব্যাগ সাদনানের হাত থেকে টেনে নিয়ে পাশের টেবিলে রেখে দিল। সাদনান সুইচ টিপে লাইট অফ করে এসে বউকে বুকে আগলে নিয়ে শুয়ে পড়ল। অনেক সময় সেভাবে থাকার পর প্রিয়তার মাথার তালুতে চুলের ভাঁজে চুমু খেয়ে আওড়ালো, আমার তুমিটা আমার পূর্ণতা, আমার মানসিক শান্তি তুমি। তোমার কিছু হলে আমার বুকে তীব্র যন্ত্রণা হয়, সবকিছু এলোমেলো লাগে। এতে আমার কি দোষ? না চাই প্লিজ, আপনিও দেশে শিফট করেন। হৃদির কথায় ওয়াজিদ দীর্ঘশ্বাস ছাড়ে। এগিয়ে এসে বিছানা হৃদির পাশে বসে ওর হাত ওয়াজিদের হাতের মুঠোয় পুরে নিল। বুঝানোর স্বরে বলল, তো আপনি যান, তারপর সব সেটেল করে চলে আসুন। ওয়াজিদ হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলে উঠল। হৃদি হাসলো। মানুষটা বড্ড বেশি ভালোবাসে ওকে। বিয়ের পর একটা রাতও গিয়ে মির্জা বাড়িতে থাকতে দেয়নি। তিন্নি আজ ভার্সিটিতে এসেছে খুব সকালে। কবির নিজেও তিন্নির আগে এসেছে। তবে তিন্নি এত তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে কবির জানতো না। তাকে খবরটা বাড়ি থেকে জানিয়েছে কাজের লোক। সাথে এটাও জানিয়েছে তিন্নি সকালে কোনো খাবার খায়নি। তখন থেকে কবিরের মেজাজ তুঙ্গে। শুধু ক্লাস শুরু হয়ে গিয়েছে, সেজন্য কিছু করতে পারেনি। তবে নিজের ক্লাস ছিল ৩য় ঘন্টায়, কিন্তু কবির আজ ক্লাস করাবে না। একজন পিয়ন দিয়ে তিন্নিকে ডেকে পাঠিয়েছে। আর এখন বসে বসে তিন্নির আসার প্রহর গুনছে। এদিকে তিন্নি কবিরের কেবিনের সামনে এসে অনেক সময় হয় দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে জানে কবির এতক্ষণ সময় জেনে গিয়েছে, আর সেই জন্যই তাকে ডেকে পাঠিয়েছে। আর মানুষটা যে ওর উপর রেগে আছে সেটা ভালোই বুঝতে পারছে। তবে সব ভয় ঠেলে সরিয়ে কেবিনে প্রবেশ করলো। কবির ল্যাপটপ স্ক্রিনে তাকিয়েছিল। কারো রুমে প্রবেশ করার শব্দ বুঝতে বাকি থাকে না কে এসেছে। একবার চোখ তুলে সামনে তাকালো, পরপরই দৃষ্টি সরিয়ে আদেশের স্বরে বলল, বসো।
তিন্নি কাঁপা কাঁপা পা জোড়া টেনে নিয়ে সামনে এসে দাঁড়িয়ে রইল। বসার মতো সাহস কুড়াতে পারে না। কবির শান্ত। তিন্নি সেটা দেখে আরো বেশি ভয় লাগছে। তিন্নিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কবির এবার কিছুটা খেকিয়ে উঠে বলে উঠল, বসতে বলিনি, বসো। তিন্নি চট করে ঘুরে এগিয়ে গিয়ে কবিরের কোলে বসলো। কবির কিছুটা ভ্যাবাচাকা খেলো। পরক্ষণেই বইয়ের কোমর 2 হাত রাখলো, মিশিয়ে নিল নিজের সাথে। তিন্নি কবিরের গলা জড়িয়ে ধরে বাচ্চা ফেস করে বলল, জানেন, আমি এতিমখানায় থাকতাম। সেখানে একজন মহিলা আছে, বৃদ্ধা। আমরা সবাই ওনাকে দাদি বলে ডাকি। উনি অসুস্থ, তাই সকালে আপনি বের হয়ে আসার পর আমিও। না খেয়ে দেখতে চলে গিয়েছিলে। আমাকে বলে আমি নিয়ে যেতাম না? একা কোথাও যেতে কতবার বারণ করেছি। কেন শুনো আমার কথা? আমার অভ্যাস আছে একা চলাফেরা করার। কিন্তু এখন তুমি একা নই, তোমার হাজবেন্ড রয়েছে, একটা বাবা রয়েছে, অনেক বড় একটা পরিবার হয়েছে। তার চাইতেও ইম্পর্ট্যান্ট কথা, আমার ভয় হয়, আতঙ্কে থাকি। তিনি এক রাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে অনিমেষে কবিরের চিন্তিত মুখ পানে। এর আগে কখনো ওকে নিয়ে এভাবে কেউ ভাবেনি, হারানোর ভয় পায়নি। এখন এসব নিজের মনে বাঁচার তীব্র ইচ্ছে জাগায়। এই মানুষগুলোকে নিয়ে অনেক বছর বাঁচতে ইচ্ছে করে, সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে ইচ্ছে করে, আর সেগুলো স্মৃতিবন্দী করে ভবিষ্যতে সেগুলোর স্মৃতিচারণ ঘটাতে চায়। তিনি ভাবনার মাঝেই কবির ব্লুটুথ চাপলো 2 বার। 12-15 সেকেন্ডের মাথায় কাউকে বলল, হ্যাঁ, একটা বিরিয়ানির প্যাকেট আর একটা আইসক্রিম। হ্যাঁ, না আর কিছু না। কেবিনে দিন। তিনি ভ্রু কুঁচকে নিল। মানুষটা কি পাগল হলো? এখন 12:30 অলরেডি বেজে গিয়েছে, আর ঘন্টা 2 পর বাড়ি চলে যাব। এখন এমন পাগলামির মানে হয়? তিন্নি কবিরের কোল থেকে ওঠার চেষ্টা করতে করতে বলল, একটু পর বাড়িতে চলে যাব, আমি যাচ্ছি। এক পা নড়বে না, খবরদার। বসো। তিনি চুপ করে উঠে এসে সামনে চেয়ারে বসলো। কবির ফের ল্যাপটপে মনোযোগ দিল। মিনিট 5 পর মাথায় কেবিনের দরজা টোকা পড়ে। কবির উঠে গিয়ে একটা প্যাকেট হাতে ফিরে এলো। তিনি সামনে রেখে আদেশের স্বরে বলে উঠল, একটাও যেন পড়ে না থাকে। নাও স্টার্ট। তিন্নি এক পলক তাকালো খাবারের দিকে। 1 প্যাকেট বিরিয়ানি। তিন্নি চোখ বড় বড় হয়ে এলো। সে আজ পর্যন্ত কখনো 1 প্যাকেট বিরিয়ানি সহি সালামতে খেতে পারেনি। যদিও তিন্নির বিরিয়ানি খুব ফেভারেট, তারপরেও কেন জানি বেশি খেতে পারে না। ঠেলে ঠুলে অর্ধেক। তিন্নিকে একইভাবে বসে থাকতে দেখে কবির কিছুটা ধমকের স্বরে বলল, বসে থাকার জন্য ডাকিনি আমি তোমায়। খাবার খেয়ে জটপট ক্লাসে যাও। তিনি উঠে গিয়ে বেসিন থেকে হাত ধুয়ে এসে প্যাকেট খুলে কবিরের কাছে চেয়ারটা টেনে নিয়ে বসলো। অতঃপর নিজের সাথে কবিরকেও খাইয়ে দিল। কবির প্রথমে ধমক দিল, পরে বউয়ের টলমলো চোখের দিকে তাকিয়ে মায়া হয়, তাই কিছু না বলে খেয়ে নিল। সাদনান গাড়িতে বসে আছে। এখন দুপুর। মূলত বউ আর বোনকে নিয়ে ভার্সিটির পাশে অপেক্ষা করছে। পাশে রাহান বসে আছে। সাদনান ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। রাহান তখন বলল, বলছিলাম বাবার সাথে কি কথা বলবো? এত তারা কিসের? আস্তে ধীরে হোক না। যা শালা, তুই তাহলে জানিস না তোর বাপের মতিগতি আমার ঠিক লাগছে না। কেন? আমাদের নেক্সট ডিলটা যেই কোম্পানির সাথে হওয়ার কথা, ওই কোম্পানির মালিকের ছেলে বিদেশ রয়েছে। লেখাপড়া শেষ হয়তো খুব তাড়াতাড়ি দেশে চলে আসবে। এতে তোর কি সমস্যা? তোর বাপের মনে অন্য কিছু চলছে। দেখলি না সেদিন ওই বেটাকে বাড়িতে ডেকে কত আদর আপ্যায়ন করলো। সাদনান এবার একটু ভাবুক হলো। সত্যি সেদিন একজন বাড়িতে এসেছিল, তার বাবা আজম মির্জা। সে কি এলাহি আয়োজন করে লোকটাকে আমন্ত্রণ জানালো? তবে সে বিষয়টা তেমন পাত্তা দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে পাত্তা দেওয়া প্রয়োজন। সাদনান কিছু বলবে তার আগেই সারা আর প্রিয়তা চলে এলো, তাই আর কেউ এ ব্যাপারে কিচ্ছু বলল না। মির্জাবাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে। আজ সবাই একসাথে হয়েছে অনেকদিন পর। খাবার শেষে লিভিং রুমে বৈঠক বসলো। অনেকক্ষণ গল্প গুজব করলো। রাত বেশি হচ্ছে বিধায় জাফর মির্জা, আম্বিয়া মির্জা কক্ষে চলে এলো। সারা, রাহাত, আয়না, প্রিয়তা ওরাও যে যার রুমে চলে গেল। রাহান, সাদনান, আজম মির্জা, সুফিয়া বেগম, সালেহা বেগম, মফিজুর মির্জা, রোজিনা বেগম শুধু বসে রইল। সাদনান বাবা আর চাচার ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, সেসব শুনছে। এক পর্যায়ে আজম মির্জা ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার সাথে একটা বিষয় আলোচনা করব করে আর করা হচ্ছে না।
এখন বলো, শুনছি। সাদনান গম্ভীর কণ্ঠে বলল। আজম মির্জা একটু নড়ে চড়ে বসলো, সবার দিকে একবার তাকিয়ে বলল, মানে বলছিলাম কি, বিশিষ্ট শিল্পপতি কাদের শেখ, ওনার সাথে একটা ডিল নিয়ে কথাবার্তা চলছে। ডিলটা আমাদের কোম্পানি পেলে ভীষণ ভালো হবে, না পেলে তেমন কোনো লোকসান হবে না। পেন্ডিং আছে এটা। এখন কোনোভাবে ওনার সাথে আমাদের সম্পর্কটা মজবুত করা যায় তাহলে ডিল কনফার্ম। এর জন্য কি করতে হবে? সাদনান কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করলো। আজম মির্জা এই পর্যায়ে এসে একটু ভীত হলেন, আমতামতা করে জানালো, সেদিন বাড়ি এলো না, তখন সারাকে দেখেছে। ওনার ছেলে মালদ্বীপ রয়েছে, খুব শীঘ্রই দেশে ফিরবে। বিয়ের ব্যাপারে এগোতে চাইছে। না করে দাও, ডিলও করতে হবে না। আমি আমার বোনের বিয়ে ঠিক করে রেখেছি। সাদনানের শান্ত কণ্ঠে বিস্ফোরণ ঘটালো সবার মাঝে। রাহান নির্বিকার সাদনানের পাশে বসে আছে। আজম মির্জা কিছুটা উচ্চ স্বরে বলে উঠল, কী সব বলছো? বিয়ে ঠিক করে রেখেছো মানে কি? ছেলে কি করে, জাত বংশ বাড়ি কোথায়? কাল কথা বলছি এ ব্যাপারে তোমার সাথে। এখন আমার বউ নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, আমাকে যেতে হবে। কান ঝাঁঝা করে উঠল সবার। কেমন একটু বেশরম শোনালো বাক্যগুলো। সাদনান সেসব উপেক্ষা করে বসা ছেড়ে উঠে দাঁড়ালো, গেঞ্জি টেনে টুনে ঠিক করে উপরে নিজের রুমে চলে এলো। প্রিয়তা বিছানায় শুয়ে আছে, হাতে ফোন। সাদনানের যা দেখে মেজাজ খারাপ হলো। বউ কেন রাতে ফোন নিয়ে শুয়ে থাকবে? জামাই আছে, জামাইকে সময় দিবে। এগিয়ে গেল, প্রিয়তার হাত থেকে ফোন টেনে নিয়ে দূরে সোফায় ছুঁড়ে ফেললো। প্রিয়তা আকস্মিক ঘটনায় ভোরকে গিয়ে শোয়া থেকে উঠে বসে গেল। সাদনানকে চোখ লাল করে তাকিয়ে থাকতে দেখে আস্তে করে একবার ঢোক গিলে নিল। সাদনান বাড়ি থাকলে প্রিয়তা কখনো ফোন হাতে নিতে পারে না। সাদনান পছন্দ করে না, প্রিয়তা নিজেও ধরে না ফোন। কিন্তু এখন ঘুম আসছিল না, আর সাদনান রুমে ছিল না, সেজন্যই ধরেছিল। কিন্তু কে জানতো এই রাক্ষস গম্ভীর পুরুষের আগমন এখনই ঘটবে। সাদনান প্রথমে রেগে থাকলে পরবর্তীতে রাগ পড়ে যায়। সামান্য অসুস্থ বউ, এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি। সাদনান হঠাৎ করে প্রিয়তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। প্রিয়তা একটু চমকে যায়, তবে নিজেকে ধাতস্থ করে সাদনানের ঘন কালো জঙ্গলের ন্যায় চুলের ভাঁজে আঙুল চালায়। 2-3 মিনিট এভাবে অতিবাহিত হলো, কেউ কোনো কথা বলল না। হঠাৎ করে সাদনান বলে উঠল, বেলকনিতে যাবে? চলো না যাই। প্রিয়তা অবাক হলো। আজ মোটেও আকাশের চাঁদ নেই, অন্ধকার আকাশ। মেঘ আকাশে, সন্ধ্যের আবার বৃষ্টি হয়েছে। অন্ধকার। ভয় নেই সুন্দর নারী, তোমার মন্ত্রী মশাই আছে। আমি আমার বোনকে নিয়ে কোনো রকম ব্যবসা আমি করতে দেব না। সাদনানের ধীরে আর গম্ভীর কণ্ঠে বলা কথা ঠায় আজম মির্জা লেগে গেলেন। কিছুটা তেতে উঠে মৃদু চিৎকার করে বলে উঠল, সাদমান, মুখ সামলে কথা বলো। আমার মেয়েকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। মেয়ে আমার, আর বিয়ের জন্য যোগ্য পাত্র পেয়েছি আমি। আমার মুখ নয়, আপনার চিন্তাধারা পরিবর্তন করুন, তাহলে হয়তো এই ব্যবসার কথাটা আপনার কাছে ঠিক জঘন্য মনে হবে। কিন্তু জঘন্য হলেও আপনি এমনটাই করতে যাচ্ছেন। সাদনান আর দাঁড়ালো না সেখানে। আজম মির্জা রুম হতে বেরিয়ে এলো। সাদনান যখন রেগে থাকে তখনই আজম মির্জাকে তুমি নয় আপনি সম্বোধন করে। আর সেই মুহূর্তে সে আজম মির্জার উপর শুধু রেগে নয়, ভয়ঙ্কর রেগে আছে। মানুষটা হয়তো সাময়িক লাভের জন্য সিদ্ধান্ত নিয়েছে, সেটা টের পাচ্ছে না। কিন্তু যখন বুঝতে পারবে সাদনান নিশ্চিত, তখন আবার মিনমিন করে সাদনানের কাছে এসে বলবে, আসলে হয়েছে কি, আমি বিষয়টা অত গভীর করে ভেবে দেখিনি। কারণ প্রতিবারই তিনি কোনো না কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর সেটা সাদনান ধরিয়ে দিলে এমনটাই হয়েছে। কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন, বোনের জীবনের প্রশ্ন। সেখানে সে কি করে বাবার এমন অবুঝ একটা আবদার মেনে নিবে? মাইশার প্রেগনেন্সি 9 মাসের বেশি সময় চলে। ফুলা ভারী পেট, গোলগাল মুখ, ঢিলা ডালা জামা, দারুণ মায়াবী দেখতে লাগে। আয়ানের বউকে দেখলে আদর করতে ইচ্ছে করে। তেমন পরক্ষণেই মনে ভয় এসে হানা দেয়, কি হবে ভবিষ্যতে? তার অনাগত সন্তান আর প্রেয়সী কিছু হবে না তো? কি ভাবছেন এত? কখন থেকে ডেকে যাচ্ছি? মাইশার ডাকে আয়না ভাবনার ছেদ ঘটে। কিছুটা হক চকিয়ে জবাব দেয়, হ্যাঁ বলো।
বাবা আচ্ছা, আমাকে যেতে হবে না? মাইশা বুড়ো কুচকায়। ইদানিং মানুষটা বড্ড অন্যমনস্ক থাকছে, সাথে কিছু নিয়ে প্রায় কিছু বিড়বিড় করে বলছে, আবার চিন্তায় কপালে ঘাম জমে। মাইশা এবার আয়ানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আয়ান সেটা দেখে বউকে খুব সাবধানে নিজের হাত বাড়িয়ে কাছে টেনে নিল। মাইশা আয়ানের পেটে মুখ গুজে জিজ্ঞেস করলো, আপনি কি কিছু টেনশনে করছেন? আয়ান মাইশার চুল হাত বুলিয়ে দিতে দিতে জবাব দিল, কি নিয়ে টেনশন করো? আচ্ছা তুমি একটু বসো, আমি দুধটা নিয়ে আসছি। বাদাম বা খেজুর কেন? এটা দিবেন না, চকলেট দিয়েন প্লিজ।